আমরা ড্রামার ফিমেল লিড জিয়াকে দেখতে পাই। আজকে ও একটা বারে এসে নিজের মন মতো ডান্স করছিল। তখনই ওর কাছে ওর অ্যাসিস্ট্যান্টের কল আসে। তোমার বাবা তোমাকে খুঁজছে, তুমি এখন কি করবে? জিয়া তখন সাথে সাথে ফোনটি কেটে দেয়। তখনই ওর পাশে আমরা আরেকটা ছেলেকে দেখতে পাই। ছেলেটি তো ওকে ড্রিঙ্ক অফার করে। দূর থেকে আমরা দেখি এগুলো সব চ্যাং নামের একটা ছেলে দেখছিল। চ্যাং এসে ওই ছেলেটিকে থামায়। চ্যাং আসলে এবারে বার টেন্ডার হিসেবে কাজ করত। চ্যাং জিয়াকে বলে, আমার তো মনে হচ্ছে এই ড্রিঙ্কের মধ্যে কিছু মিক্স করা আছে, এটা তোমার ড্রিঙ্ক করা একদমই ঠিক হবে না। ও বারণ করা সত্ত্বেও জিয়া ড্রিঙ্কস করে। ড্রিঙ্কস করার কিছুক্ষণ পর তো ওর মাথা প্রচন্ড ব্যথা করছিল। তখন আমরা দেখি ওই ছেলেটি কেউ একজনকে টেক্সট করে জানিয়ে দেয় সে লোকটার কথা মতোই জিয়ার ড্রিঙ্কসের মধ্যে ড্রাগ মিশিয়ে দেওয়া হয়েছে। চ্যাং তো আগে বুঝতে পেরেছিল এই লোকটির মতলব ভালো না। ছেলেটি ফিরে আসার আগেই ও জিয়াকে ওখান থেকে নিয়ে যায়। এরপর তো ওর রুমে ছাড়তে যায়। এরপর ও যখন চলে আসতে নেয়, জিয়া তো ওকে আসতে দেয় না। ও এত বেশি ড্রাঙ্ক ছিল যে ও চ্যাংকে নিজের কাছেই টেনে নেয়। আর এরপর তো ও চ্যাংয়ের খুব কাছাকাছি চলে যায়। পরদিন সকালে জিয়ার কাছে ওর অ্যাসিস্ট্যান্টের কল আসে। জিয়া তো লাফ মেরে ঘুম থেকে ওঠে। তখন ওর অ্যাসিস্ট্যান্ট জানায়, কিছু রিপোর্টার তো তোমার রুমের বাইরে ভিড় করে আছে, তুমি সাবধানে থেকো। হঠাৎ করে জিয়া লক্ষ্য করে ওর পাশে একটা ছেলে শুয়ে আছে। সেটা দেখে ও প্রচন্ড শকড হয়ে যায়। এই ছেলেটি এখানে কি করছে? নিশ্চয়ই এই ছেলেটি আমার সাথে জোর করে খারাপ কিছু করেছে। এরপর ও তো রেগে ছেলেটিকে ঘুম থেকে ওঠায়, কিন্তু তখনই ও দেখতে পায় ছেলেটির হাত তো বাঁধা। যেটা দেখে তো ও প্রচন্ড শকড হয়ে যায় আর ভাবতে থাকে, তাহলে কি আমি ওর সাথে খারাপ কিছু করলাম নাকি? আর হঠাৎ করে আমরা দেখি রুমে রিপোর্টার্সরা ঢুকে পড়ে আর ওদের এভাবে ছবি তুলে বড় আর্টিকেলও ছাপিয়ে দেয়। এরপর তো জিয়া রেগে রিপোর্টার্সদের ও রুম থেকে বের করে দেয়। চ্যাং যাওয়ার জন্য রেডি হচ্ছিল। জিয়া তখন ওকে বেশ কিছু টাকা দেয়। কাল রাতে আমাদের মধ্যে যা হয়েছে, আমি চাই তুমি সবকিছু ভুলে যাও। আমি চাই না এরপর আর কখনোই তোমার সাথে আমার দেখা হোক। চ্যাং তখন ওর টাকা ফিরিয়ে দেয়। আমি নিজেও তোমার সাথে আর দেখা করতে চাই না। তখন ওখানে জিয়ার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। ও তো এখানে চ্যাংকে দেখে একটু অবাক হয়ে যায়। মনে হচ্ছে ও চ্যাংকে আগে থেকে চিনতো। এরপর আমরা জানতে পারি জিয়ার বাবা আসলে জিয়ার সাথে সু ফ্যামিলির বড় ছেলে ফ্যাং এর বিয়ে ঠিক করে রেখেছিল। আর এটা তো জিয়াকে বলে রেখেছে সে যদি ফ্যাংকে বিয়ে করে তাহলেই কিন্তু সে কোম্পানির সিও হতে পারবে। জিয়া তো আজকে ফ্যাং এর সাথে দেখা করতে আসে। ও তো কোনোভাবেই ফ্যাংকে বিয়ে করতে চাচ্ছে না। যেভাবে হোক ওর বাবার কোম্পানির সিও হতে চায়। ও তো অনেকক্ষণ ধরে ফ্যাং এর জন্য ওয়েট করছিল, কিন্তু তখন আমরা দেখি ওখানে চ্যাং আসে আর নিজেকে ফ্যাং বলেই পরিচয় দেয়। জিয়া বলে, তুমি কোনোভাবেই ফ্যাং হতে পারো না, নিশ্চয়ই তুমি সু ফ্যামিলির ছোট ছেলে। কিন্তু চ্যাং নিজেকে বারবার ফ্যাং বলে পরিচয় দিচ্ছিল। জিয়া তখন ওকে ভয় দেখাতে শুরু করে আর বলে, আমি কিন্তু একটা বসি টাইপের মেয়ে। যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমার সব কথা তোমার শুনতে হবে। তো এখন বলো, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? চ্যাং কিছুই বলে না। এরপর তো জিয়া ওকে বারবার ড্রিঙ্ক অফার করছিল। ও ভাবতে থাকে নিশ্চয়ই ড্রাঙ্ক হয়েও সত্যি কথা বলবে, কিন্তু এত ড্রিঙ্ক করার পরও চ্যাং এর কিছুই হচ্ছিল না। এরপর তো ও চ্যাংকে নিয়ে বাড়ি আসে আরো বেশি ড্রিঙ্ক করানোর জন্য। তখন আমরা দেখি দুটো গুন্ডা টাইপের ছেলে এসে চ্যাংকে ইনসাল্ট করা শুরু করে। চ্যাং তো ওদের সাথে কোনো কথাই বলে না, কিন্তু ওরা তখন ওর পরিবার আর ওর মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে, যেটাতে চ্যাং প্রচন্ড রেগে যায়। আর এরপর তো ওর সাথে গুন্ডাগুলোর ফাইট লেগে যায়, যেগুলো দেখে তো জিয়া একটু ভয় পেয়ে যায়। এরপর চ্যাং জিয়াকে সব সত্যিটা বলে দেয়, আসলে আমি ফ্যাং এর পরিবর্তে তোমার সাথে দেখা করতে এসেছিলাম। এরপর আমরা বেশ কিছুদিন পরের সিন দেখতে পাই। আজকে জিয়ার বাসায় খুব বড় একটা পার্টি ছিল, যেখানে জিয়ার বাবা ফ্যাং আর জিয়ার এঙ্গেজমেন্টের দিনটা সবার সামনে অ্যানাউন্স করতে চায়। এই পার্টিতে তো সবাই আসে। এখানে আমরা ফ্যাংকেও দেখতে পাই। ওর বাবা যখন ফ্যাং আর জিয়ার এঙ্গেজমেন্টের কথা অ্যানাউন্স করতেই নেয়, তখনই হঠাৎ করে জিয়া বলে, আমি ফ্যাংকে না বরং চ্যাংকে বিয়ে করতে চাই। যেটা শুনে তো পার্টিতে থাকা সবাই প্রচন্ড শকড হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই এই পার্টিতেও চ্যাং বারটেন্ডার হিসেবেই কাজ করছিল। ও তখন চ্যাং এর কাছে এসে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি আমাকে বিয়ে করতে চাও? যেটাতে চ্যাংও রাজি হয়ে যায়। তখনই হঠাৎ করে জিয়া সবার সামনে চ্যাংকে কিস করে। সবাই তো অনেক বেশি শকড হয়ে যায় জিয়ার এরকম ডিসিশনে। তখন আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই, যেদিন চ্যাং ফ্যাং সেজে জিয়ার সাথে দেখা করতে এসেছিল। ওই দিনই জিয়া চ্যাংকে বিয়ের প্রপোজাল দিয়েছিল, কারণ ও এমনি তো ফ্যাংকে পছন্দ করতো না। চ্যাং একটু অবাক হয়ে বলে, তুমি আমাকে কেন বিয়ে করবে? কোম্পানির প্রেসিডেন্ট ফ্যাং, তাহলে তোমার লাভ কি? জিয়া বলে, সেটা আমি ভালো করে জানি, কিন্তু আমি এটাও জানি ওই কোম্পানিটা তোমার মায়ের ছিল। তোমার বাবা তোমার মাকে ঠকিয়ে বিয়ে করেছিল। তোমার বাবা তো আগেই ম্যারিড ছিল। এবার তোমার মা মারা যাওয়ার পর তো তোমার বাবাই তোমার মায়ের পুরো কোম্পানিটা হাতিয়ে নিয়েছে আর নিজের কোম্পানি প্রেসিডেন্ট ফ্যাংকে বানিয়ে দিয়েছিল। তোমাকে তোমার ফ্যামিলির কেউই পছন্দ করে না, কেউই তোমাকে পাত্তা দেয় না, যার জন্য তোমার এখন বারটেন্ডার হিসেবে কাজ করতে হচ্ছে।
আমি চেষ্টা করব তোমার মায়ের কোম্পানিটি তোমার হাতে ফিরিয়ে দেওয়ার জন্য। চ্যাংও তো জিয়ার বাবার কোম্পানির ব্যাপারে সবকিছুই জানতো। ওদের কোম্পানির কন্ডিশনও ঠিক ভালো চলছিল না। ওর বাবা নিজের কোম্পানিকে বাঁচানোর জন্যই ফ্যাং এর সাথে জিয়ার বিয়ে দিতে চাচ্ছে, আর এই জন্যই ওরা দুজন বিয়ে করার ডিসিশন নেয়, যাতে করে নিজেদের প্ল্যান মতো সব হয়। এরপর আমরা প্রেজেন্টের সিন দেখি। জিয়ার ভাই তো ওর সাথে খুব রাগারাগি করছিল। তুমি চ্যাংকে কিভাবে বিয়ে করবে? ওর তো কোনো যোগ্যতাই নেই তোমাকে বিয়ে করার, আর এর ফলে আমাদের কোম্পানিরও কোনো লাভ হবে না। জিয়া তখন বলে, বাবা তো আমাকে একটা শর্ত দিয়েছিল যে সু ফ্যামিলির একটা ছেলেকে বিয়ে করলেই হবে, সেটা ছোট ছেলে হোক বা বড় ছেলে হোক। এটা তো আমাকে বলেনি। যে এটা শুনে ওর ভাই তো আরো বেশি রেগে যায়, রেগে ওকে চড় মারতেই আসে। তখনই ওখানে চ্যাং চলে আসে আর ওর ভাইকে থামায়, যেটা দেখে জিয়া তো খুবই ইমপ্রেস হয়ে যায়। পরের সিনে আমরা দেখি চ্যাং যখন কাজ করছিল জিয়া তো ওর সাথে দেখা করতে আসে। এখানে আমরা দেখতে পাই অনেক মেয়েরাই চ্যাংকে পছন্দ করতো, ওর সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু সবাইকে জিয়া এখান থেকে তাড়িয়ে দেয়। চ্যাং বলে, তুমি এরকম করলে তো আমার বারের কোনো কাস্টমারই আসবে না। জিয়া বলে, এটা নিয়ে তুমি টেনশন করো না, কারণ এই বারটা আমি তোমার জন্য কিনে নিয়েছি। তুমি চাইলে আমার বাসায় শিফট হতে পারো, চলো আমরা কিছুদিনের মধ্যেই বিয়ে করে নেই। চ্যাং বলে, বিয়ে করাটা কি এতটাই ইজি নাকি? আর এমনিতেও তোমার বাসায় এখন সেটেল হওয়া আমার জন্য একদমই ঠিক হবে না, এতে করে তোমার রেপুটেশন নষ্ট হতে পারে। জিয়া বলে, আমার রেপুটেশন নিয়ে আমার কিছুই যায় আসে না, এখন আমি চাচ্ছি শুধু তোমাকে বিয়ে করতে। চ্যাং বলে, আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি এই জিনিসগুলো নিয়ে সিরিয়াস? তখনই আমরা দেখি কিছু লোকাল গুন্ডা ওদেরকে সে ডিস্টার্ব করতে থাকে। ওরা তখন গুন্ডাগুলোর হাত থেকে বাঁচতে জিয়ার বাসায় চলে আসে। এরপর গুন্ডারা যখন ওর বাসার সামনে থেকে চলে যায়, চ্যাং বলে, আচ্ছা তাহলে আমি আমার বাসায় চলে যাচ্ছি। কিন্তু জিয়া ওকে যেতে দেয় না, আর দরজা লক করে বলে, আজকে আমার বাসার দরজা লক নষ্ট হয়ে গিয়েছে, তুমি চাইলেও যেতে পারবে না, আজকে রাতটা তোমার এখানেই থাকতে হবে, যাও তুমি এখন ফ্রেশ হয়ে নাও। তখন আমরা দেখতে পাই জিয়া তো ওই গুন্ডাগুলোকে মেসেজ দিয়ে ধন্যবাদ জানায়। ও নিজে এটা প্ল্যান করেছে চ্যাংকে ওর বাসায় আনার জন্য। কিছুক্ষণ পর চ্যাং যখন ফ্রেশ হয়ে বের হয়, জিয়া তো হা করে ওর দিকে তাকিয়ে থাকে। এরপর জিয়া বলে, তুমি ঘুমানোর জন্য আমি সোফা রেডি করে রেখেছি। এরপর চ্যাং সোফাতে ঘুমোতে যাচ্ছিল, তখনই ওর পা পিছলে ও তো পড়ে যেতে নেয়, আর জিয়া ওকে বাঁচানোর জন্য সামনে এগিয়ে যায়। তখনই ওর পড়া দাওয়াটি ওর হাতে চলে আসে, যেটাতে ওরা দুজনই খুবই এম্বারেস হয়ে যায়। জিয়া তো লজ্জায় ওর দিকে তাকাতেই পারছিল না। তখন চ্যাং বলে, কি হয়েছে তোমার, এরকমটা কেন করছো? জিয়া তখন দেখতে পায় চ্যাং তো আগে থেকেই শর্টস পরা ছিল। এরপর তো চ্যাং ঘুমোতে চলে যায়। কিছুক্ষণ পর তো জিয়া ওর কাছে আবারও আসে আর ওকে ড্রিঙ্ক করতে বলে, এই ড্রিঙ্ক করলে তোমার তাড়াতাড়ি ঘুম চলে আসবে, কিন্তু চ্যাং না করে দেয়। তখন তো হঠাৎ করেই জিয়া ওকে কিস করে চলে যায়, যেটাতে চ্যাং অনেক বেশি শকড হয়ে যায়। রাতে চ্যাং যখন ঘুমোচ্ছিল, স্বপ্নে ওর মায়ের অ্যাক্সিডেন্ট দেখতে পায়। এই স্বপ্ন তো ও প্রায়ই দেখতো। সেদিন ওর মা রেগে কারোর সাথে ফোনে কথা বলছিল, আর তখনই গাড়ির কন্ট্রোল হারিয়ে যায়। ওই গাড়ির মধ্যে চ্যাং নিজেও ছিল। খুব বাজেভাবে ওদের অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে ওর মা তো মারা যায়, কিন্তু চ্যাং বেঁচে যায়। ও তখন গাড়ির মধ্যে ওর মায়ের লকেটটা বারবার দেখছিল। এই স্বপ্ন দেখে তো ও অনেক বেশি ভয় পেয়ে যায়, ওর অনেক বেশি কষ্ট হচ্ছিল। জিয়া ওকে এভাবে দেখে ওর নিজেরও অনেক খারাপ লাগে। ও তখন ওকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করে। পরদিন তো জিয়া আর চ্যাং ম্যারেজ সার্টিফিকেট নিতে আসে। জিয়া তো অনেক বেশি খুশি ছিল। ওকে তো খুশি দেখে চ্যাং একটু অবাক হয়ে যায়। এরপর ওরা দুজন ওদের ম্যারেজ সার্টিফিকেট নিয়ে জিয়ার বাবার কোম্পানিতে পৌঁছে যায় জিয়ার সিইও পজিশন নেওয়ার জন্য। ওখানে তখন ওদের সাথে ফ্যাং এর দেখা হয়ে যায়। ফ্যাং তো ওদের দেখে ইনসাল্ট করতে থাকে। ও তো চ্যাংকে অনেক ছোট করে কথা বলছিল, যেটাতে জিয়া প্রচন্ড রেগে যায়। ও তখন নিজেও ফ্যাংকে ইনসাল্ট করতে থাকে। তুমি নিজেই তো তোমার বাবার অবৈধ ছেলে, তাহলে তুমি ফ্যাংকে কিভাবে কথা শোনাতে পারো? সেটা শুনে ফ্যাং তো প্রচন্ড রেগে জিয়ার গায়ে হাত তুলতে নেয়। চ্যাং তখন ফ্যাংকে থামায়। ফ্যাং তখন আরো বেশি রেগে যায়। তুমি তো অনেক বেশি ভীতু ছিলে, তাহলে বিয়ে করার পর কি তোমার সাহস বেড়ে গেল? পরের সিনে আমরা দেখি চ্যাং তো জিয়ার বাসায় শিফট হয়ে যায়, আর এরপর ওরা দুজন মিলে বাড়িটি খুব সুন্দর করে সাজাতে থাকে। পরের সিনে দেখি চ্যাং ফ্যাংকে কল করে। ফ্যাং বলে, আমি ভালো করেই জানতাম তুমি যে আমাকে কল করবে। ওদের মধ্যে কি কনভারসেশন হয় সেটা আমরা সামনেই জানতে পারবো। রাতে জিয়ার একদমই ঘুম হচ্ছিল না। ও ভাবতে থাকে চ্যাং এত ইনোসেন্ট কেন। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি জিয়া চ্যাংকে বলে, হয়তো আমরা দুজন কন্ট্রাক্ট ম্যারেজ করছি, কিন্তু সবাইকে দেখানোর জন্য অবশ্যই আমাদেরকে ভালোবাসার অভিনয় করতে হবে, যাতে করে কেউ আমাদের সন্দেহ না করে। এটা বলে ও চ্যাং এর হাত ধরে, কিন্তু চ্যাং তো ওর হাতে সরিয়ে দেয়। কাঁধে হাত রেখে বলে, আমরা তো সবার সামনে এরকমও করতে পারি। যেটা শুনে জিয়া তো ওকে সোফার মধ্যেই ফেলে দেয়, আর বলে, শুধু কাঁধে হাত রাখতে হবে না, আমাদের দুজনকে আরো বেশি ক্লোজ থাকতে হবে। এটা বলে ও তো চ্যাং এর খুব কাছাকাছি যেতে নেয়, কিন্তু তখনও দেখতে পায় চ্যাং এর তো কোনো রিয়াকশনই নেই, যেটাতে ও একটু রেগে যায়। এরপর তো ওরা দুজন ওদের বিয়ের কন্ট্রাক্ট নিয়ে বসে। সে কন্ট্রাক্ট পেপারে তো শুধুমাত্র জিয়াই শর্তগুলো লিখে রেখেছিল।
চ্যাং ওদের বিয়ের পর কোনো মেয়ের সাথে মিশতে পারবে না, কোনো মেয়ের দিকে তাকাতেও পারবে না। জিয়াকে তার পার্সোনাল স্পেসও দিতে হবে। কন্ট্রাক্ট চলাকালীন সময়ে ওদের ডিস্টেন্সও মেনটেন করতে হবে। তখন চ্যাং বলে, কিন্তু আমি তো তোমার জন্য কোনো কন্ডিশনই রাখিনি। জিয়া বলে, তাহলে তুমিও অ্যাড করে দাও। চ্যাং বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যে কন্ডিশনগুলো রেখেছো আমিও সেগুলোই রাখছি। আর বলে, আমি আরেকটা কন্ডিশন অ্যাড করতে চাই, যদি মিউচুয়ালি আমাদের দুজনের মধ্যে কিছু হয়ে যায় তাহলে এটা নিয়ে কোনো প্রবলেম করতে পারবে না। যেটাতে জিয়াও রাজি হয়ে যায়। এরপর আমরা প্রেজেন্টের সিন দেখি। ওরা দুজন তো দুজনেরই কথা ভাবছিল, আর দুজনে খুব বোল্ড ইমাজিনেশনের মধ্যে ছিল, যেটাতে ওরা দুজনেই একটু এম্বারেস হয়ে যায়। আরে আমি এসব কি ভাবছি। পরদিন জিয়ার যখন ঘুম ভাঙে তখন ও দেখতে পায় চ্যাং ওর জন্য ব্রেকফাস্ট রেডি করছে। সেটা দেখে তো ও অনেক বেশি খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা দেখি চ্যাং এর ফোনে তো ফ্যাং এর একটা মেসেজ আসে আর ওকে কিছু টাস্ক দেয়। এরপর আমরা দেখি শিয়াও নামের এক ছেলে তো জিয়ার সাথে দেখা করতে আসে। জিয়া তো ওকে দেখে প্রচন্ড খুশি হয়ে যায়। ওরা দুজন তো খুব ছোটবেলার ফ্রেন্ড ছিল, একদম ভাই বোনের মতো। জিয়ার বিয়ে হয়ে গিয়েছে এটা শুনেই তো ওর সাথে দেখা করতে আসে, ওকে কনগ্রাচুলেট করে। শিয়াও তো চ্যাং এর ব্যাপারে সবকিছুই জানতো। ওর তো জিয়ার জন্য টেনশন হচ্ছিল। তুমি এখন কেমন আছো, ঠিকভাবে সবকিছু ম্যানেজ করতে পারছো তো? জিয়া বলে, আরে আমাকে নিয়ে তোমার টেনশন করার দরকার নেই, কারণ আমি চ্যাং এর সাথে খুব ভালোই আছি, আর চ্যাং খুব ভালো একটা ছেলে। পরদিন জিয়া যখন অফিসে আসে তখন তো ওর ভাই ওর কাছে আসে একটা প্রজেক্ট নিয়ে কথা বলতে। এই প্রজেক্টে জিয়া অনেক কিছুই পরিবর্তন করে দিয়েছে। যে প্রজেক্টটা ওর ভাই রেডি করছিল, জিয়া তখন ওর ভাইকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়, তোমার এই প্রজেক্টে অনেক জায়গায় সমস্যা ছিল, আমি সেগুলোই পরিবর্তন করে দিয়েছি। এরপর ও যখন কাজ করছিল তখন হঠাৎ করে ওর চ্যাং এর কথা মনে পড়ে। ও তখন অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, আচ্ছা চ্যাং বাসায় কি করছে? ওর অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি তোকে টেক্সট করে জিজ্ঞেস করতে পারো। জিয়া বলে, আচ্ছা এমন কি কোনো উপায় আছে যে আমি জানতে পারবো কি করছে, কিন্তু কোন রকম ফোন বা টেক্সট না করে? তখন ওর অ্যাসিস্ট্যান্ট বলে, আচ্ছা তুমি কি ওর উপর নজর রাখতে চাচ্ছ? জিয়া বলে, সেরকমটা না, আমি শুধু জানতে চাই চ্যাং এখন কি করছে, ও এখন কোথায়, ও কি বোরিং ফিল করছে নাকি? তখন ওর অ্যাসিস্ট্যান্ট বলে, তোমার বাসায় তো ক্যামেরা লাগানো আছে, তুমি চাইলে অফিস থেকে দেখতে পারো ও বাসায় কি কি করছে। জিয়া বলে, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম। এরপর তো ও ক্যামেরা চেক করে। অন্যদিকে আমরা চ্যাংকে দেখি ও জিয়ার রুমে ঢুকে কিছু ডকুমেন্ট খুঁজছিল। কিছু ডকুমেন্ট ও দেখতে পেয়ে ওগুলোর ছবি তুলে নেয়। সেগুলো দেখে তো জিয়া একটু অবাক হয়ে যায়, ও আমার রুমে কি করছে? এরপর তো ও চ্যাংকে ডাকতে থাকে। ওর ভয়েস শুনে চ্যাং তো একটু ভয় পেয়ে যায়। এরপর তো ও বুঝতে পারে জিয়া ক্যামেরার মাধ্যমে ওকে দেখছে। ও তখন ক্যামেরার সামনে আসে আর জিয়াকে বলে, আমি তো আমাদের ম্যারেজ কন্ট্রাক্টটা খুঁজছিলাম, যেটাতে জিয়াও আর কিছুই বলে না। এরপর রাতে যখন ওরা ডিনার করছিল তখন জিয়াকে ওর বাবা একটা ভয়েস মেসেজ পাঠায়, তোমাদের বিয়ে তো অনেক দিন হয়ে গেল, এবার আমার গ্র্যান্ড সান চাই, যে আমার কোম্পানিটা ভবিষ্যতে সামলাবে। যেটা শুনে জিয়া তো খুবই লজ্জা পেয়ে যায়। চ্যাংও তো ওই ভয়েসটি শুনতে পায়। তখন চ্যাং বলে, যদি তুমি বলো তাহলে আমরা বিয়ের শর্তে কিছু পরিবর্তন আনতে পারি, আর সেই শর্ত অনুযায়ী আমরা আমাদের বেবির জন্য প্ল্যানিং করতে পারি। যেটা শুনে জিয়া একটু এম্বারেস হয়ে যায় আর বলে, আমি তোমাকে জোর করতে চাচ্ছি না। রাতে তো জিয়া চ্যাংকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু চ্যাংয়ের তো ওর দিকে কোনো মনই ছিল না, ও ল্যাপটপে কাজই করতে থাকে। যেটাতে জিয়া তো রেগে ওর রুমে চলে যায়। ও চলে যাওয়ার পর তখন আমরা দেখি বাইরে চ্যাং ফ্যাং এর সাথে দেখা করতে আসে আর ফ্যাংকে জিয়ার কোম্পানির কিছু ডকুমেন্ট দেয়। আর এর পরিবর্তে চ্যাং ফ্যাং এর কাছ থেকে ওর মায়ের লকেটটা চায়। আসলে ওই লকেটটা পাওয়ার জন্যই চ্যাং ফ্যাং এর কথা মতো এই কাজগুলো করছে। আসলে ওর মায়ের এই লকেটটা ওর মায়ের শেষ স্মৃতি ছিল, কিন্তু ফ্যাং ওকে দিতে চায় না। জিয়ার কোম্পানির আরেকটা বিডিং প্রজেক্ট জেনে আসতে পারলেই আমি তোমাকে এই লকেটটি দেব। আসলে ফ্যাং এটা দিয়ে ওর স্বার্থ হাসিল করছিল। ফ্যাং এর কোম্পানির সবচেয়ে বড় কম্পিটিটর ছিল জিয়ার বাবার কোম্পানিটি। পরদিন তো সকাল সকাল শিয়াও ওদের বাড়িতে আসে। চ্যাং তখন দরজা খুলে ও শিয়াকে দেখে একটু অবাক হয়ে যায়, তুমি এত সকাল সকাল কি করছো? শিয়া বলে, আমি তো জিয়াকে অফিসে ড্রপ করতে এসেছিলাম, কিন্তু চ্যাং ওকে কোনোভাবে ভেতরে ঢুকতে দিচ্ছিল না, যেটাতে দুজনের মধ্যে একটু ঝগড়া লেগে যায়। তখন চ্যাং ভুল করে বলেই দেয় জিয়া অন্য রুমে কাজ করছে। যেটা শুনে শিয়া একটু অবাক হয়ে যায় আর ও বুঝতে পারে ওরা দুজন তাহলে আলাদা রুমে থাকে। তখনই ওখানে জিয়া চলে আসে। জিয়াকে দেখে তো দুজনেরই ঝগড়া থেমে যায়। শিয়া তো জিয়াকে কোম্পানিতে ড্রপ করে দিতে চাচ্ছিল। তখন আমরা দেখি ওর সাথে আজকে চ্যাংও যায়। আজকে চ্যাং কোম্পানিতে এসেছে ওই বিডিং প্রজেক্ট সম্পর্কে জানতে। ও বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করতে চায়, যেগুলো জিয়ার ল্যাপটপে ছিল। সুযোগ পেয়ে ও জিয়ার অফিসে এসে ওর ল্যাপটপ থেকে কিছু ইনফরমেশন কপি করছিল। তখনই ওখানে জিয়ার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। ও এগুলো দেখার পরও চ্যাংকে কিছুই বলে না, কারণ ও চ্যাংকে কলেজ লাইফ থেকেই পছন্দ করতো। ও যখন এ ব্যাপারে চ্যাংকে বলে, চ্যাং তো প্রচন্ড রেগে যায়। পরের সিনে আমরা দেখি সেও তো জিয়ার বাবাকে বলে দেয় ওরা দুজন বিয়ের পরও আলাদা রুমে থাকে, যার কারণে জিয়ার বাবা ওদেরকে চেক করতে ওদের বাসায় আসে। ওর বাবাকে দেখে তো ওরা দুজন আবার লাভি ডাবি হওয়ার এক শুরু করে দেয়। ওর বাবা তখন কথায় কথায় জিজ্ঞেস করে, আচ্ছা সত্যি করে বলো তোমরা আমার থেকে কি লুকোচ্ছ? তোমরা আবার কন্ট্রাক্ট ম্যারেজ করনি তো?
যেটা শুনে ওরা দুজনেই প্রচন্ডই শকড হয়ে যায় আর একসাথে বলে ওঠে, আরে না না, তুমি এসব কি বলছো? আমরা দুজন দুজনকে ভালোবাসি, এর জন্যই তো আমরা বিয়ে করেছি। যেটা শুনে ওর বাবা একটু স্বস্তি পায়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের কথা বিশ্বাস করছি, কিন্তু এইভাবে তো আর বিশ্বাস করা যায় না, শীঘ্রই আমার গ্র্যান্ডসন চাই। যেটা শুনে ওরা দুজনে একটু শকড হয়ে যায়। জিয়া বলে, হ্যাঁ আমরা তো এটা নিয়ে প্ল্যান করছিলাম। যেটা শুনে ওর বাবা প্রচন্ড খুশি হয়ে যায়। পরদিন আমরা দেখি শিয়াও জিয়ার সাথে কথা বলার জন্য ওকে একটা রেস্টুরেন্টে ডাকে, যেখানে ওদের বিয়ের ব্যাপারে অনেক প্রশ্ন করতে থাকে। আর তখন আমরা দেখি ওই পাশের টেবিলে চ্যাং জিয়ার অ্যাসিস্ট্যান্ট সাথে কথা বলছিল। অ্যাসিস্ট্যান্ট তো প্রথম থেকেই জানতো ওরা যে দুজন কন্ট্রাক্ট ম্যারেজ করেছে। তখন চ্যাং বলে, হয়তো আমাদের দুজনের মধ্যে কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে, কিন্তু আমি তো জিয়াকে পছন্দ করে ফেলেছি। এরপর ওরা যখন বের হতে নেয় তখনই জিয়া ওদেরকে একসাথে দেখে ফেলে। জিয়া তো প্রচন্ড শকড হয়ে যায়, তোমরা দুজন একসাথে কি করছো? ও তাহলে আমার পিঠ পিছু তোমরা এসব করে বেরোছো? তুমি আমার পেছনে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে প্রেম করছো? এটা শুনে চ্যাং বলে, আরে তুমি আমাকে ভুল বুঝছো, তুমি যা ভাবছো সেরকম কিছুই না। আসলে তোমার অ্যাসিস্ট্যান্ট আমার কলেজের জুনিয়র ছিল, আর হঠাৎ করে আমাদের দেখা হয়ে গেল। কিন্তু জিয়া তো ওর সাথে আর কোনো কথাই বলতে চাচ্ছে না। আমি তোমাকে কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। তখন চ্যাং একটু রেগে বলে, তুমি শিয়াওয়ের সাথে রেস্টুরেন্টে কি করছিলে? আমি কি তোমাকে সন্দেহ করেছি? জিয়া বলে, শিয়াও আমার ছোটবেলার ফ্রেন্ড, আমি ওর সাথে কিছু ডিসকাস করতে এসেছিলাম। দুজনের মধ্যে তখন ঝগড়া লেগে যায়, যার কারণে রেগে বাসা আসার পর আর কেউই কারোর সাথে কথা বলে না। এরপর দুজন যখন দুজনের রুমে ছিল তখন দুজনেরই খুব রিগ্রেট হচ্ছিল। এভাবে ঝগড়া করাটা কোনোভাবেই ঠিক হয়নি। অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং গুলো ক্লিয়ার করা উচিত ছিল। রাতে তো রেগে কেউ ডিনারই করেনি। মাঝরাতে জিয়ার খুব ক্ষুধা লাগে। এরপর তো ও ফ্রিজে চেক করতে আসে কিছু খাবার আছে নাকি। ফ্রিজ খুলে ও যেগুলো দেখতে পায় সেগুলো খেতে থাকে। হঠাৎ করে আমরা দেখি ওর পেট ব্যথা শুরু হয়ে যায়। আসলে জিয়ার এই প্রবলেমটা ছোটবেলা থেকেই। যে যদি ঠিক মতো খাওয়া দাওয়া না করে, বাইরের খাবার বেশি খেয়ে ফেলে, তাহলে ওর খুব বাজেভাবে পেট ব্যথা শুরু হতো। চ্যাং যখন ওর এই কন্ডিশন দেখে ওর তো অনেক বেশি খারাপ লাগে। এরপর ও নিজেই জিয়ার টেক কেয়ার করা শুরু করে। আর এখানে দুজনের কথাবার্তার মাধ্যমে ওদের মধ্যে থাকা মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো ক্লিয়ার হয়ে যায়। পরদিন তো জিয়া আবারও চ্যাংকে নিয়ে অফিসে আসে। আর এই সুযোগে চ্যাং আবারও জিয়ার ল্যাপটপ থেকে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করে। আসলে আগের দিন ও যে ফাইলগুলো কপি করেছিল ও তো ফুল ফাইলটি কপি করতে পারেনি। ফ্যাং ওকে পুরো ফাইলটি কপি করে আনতে বলেছিল। আজকেও তো ওকে এভাবে অ্যাসিস্ট্যান্ট দেখে ফেলে, কিন্তু এবারেও কিছু বলে না। উল্টো সে নিজেই চ্যাংকে ওই ফাইলগুলো এনে দেয়, যেটা দেখে ও একটু অবাক হয়ে যায় আর ধন্যবাদ জানায়। আমি তো বলতে পারবো না আমি এগুলো কেন করছি, কিন্তু যদি কখনো তোমার কোনোদিন সাহায্যের দরকার হয় তাহলে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। এরপর আমরা দেখি এ পুরো বিডিং ডিটেলস তো চ্যাং ফ্যাংকে পাঠিয়ে দেয়, যেটা পেয়ে ফ্যাং অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরপর আমরা দেখি জিয়া সে প্রজেক্টের বিডিংটা হেরে যায়, যার কারণে জিয়া অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ও তো অনেক কষ্ট করেছে প্রজেক্টের জন্য, কিন্তু ও এভাবে হেরে যাবে ও কখনো ভাবতেও পারেনি। যার জন্য ওর বাবা ও ভাই মিলে দুজনেই ওকে অনেক বকাবকি করছিল। ওর বাবা তো রেগে কিছুদিনের জন্য ওকে অফিস থেকে সাসপেন্ডও করে দেয়, যেটাতে জিয়ার মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। ছোটবেলা থেকেই ওর বাবা সবসময় ওর ভাইকেই বেশি প্রায়োরিটি দিয়ে এসেছে। ওকে ছোটখাটো বিষয় নিয়ে সবসময় শাস্তি দিত, যেগুলো ভেবে জিয়ার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। চ্যাং ওকে এত আপসেট দেখে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, আর নিজে তো মনে মনে খুব গিল্টি ফিল করছিল, কারণ এই বিটিং প্রজেক্টে জিয়া শুধুমাত্র ওর জন্যই হেরে গিয়েছে। কিছুদিন পর তো জিয়া আবারও কোম্পানিতে ব্যাক করে। সেও তখন ওর সাথে দেখা করতে আসে। তোমাকে আমি বেশ কিছু ছবি দেখাতে চাচ্ছি, তুমি প্লিজ শকড হয়ো না। এরপর তো চ্যাং এর সাথে ফ্যাং এর কিছু ছবি দেখায় আর বলে, আমার তো মনে হয় চ্যাং তোমার বিডিং প্রজেক্টের সমস্ত ডিটেলস ফ্যাংকে পাঠিয়েছে, এর জন্যই তো তুমি এই বিডিং প্রজেক্টটা হেরে গিয়েছো। কিন্তু জিয়া এটা কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। এই ছবি তো এডিটও করা যেতে পারে, আর দেখে তো মনে হচ্ছে এই ছবিগুলো অনেক পুরনো। তখন শিয়াও বলে, এই ছবিগুলো আজকে আমার ফোনে কোনো এক আননোন নাম্বার থেকে পাঠানো হয়েছে, তো আমার কেন যেন মনে হচ্ছে তোমার বিডিং প্রজেক্টটা হারানোর পেছনে নিশ্চয়ই চ্যাংয়েরই হাত রয়েছে। কিন্তু জিয়া তো ওর কোনো কথাই বিশ্বাস করতে চাচ্ছে না, কারণ ও চ্যাংকে অনেক বেশি বিশ্বাস করতো। তখন শিয়াও বলে, ইদানিং তো চ্যাং তোমার অফিসেও আসতো, আচ্ছা তুমি সিসিটিভি ফুটেজ চেক করে দেখো ও তোমার অফিসে এসেছিল কিনা। এরপর তো ওরা দুজন মিলে সিসিটিভি ফুটেজ চেক করে, আর তখনই ওরা দেখতে পায় চ্যাং যে তো সত্যি ওর ফাইলগুলো কপি করেছে, যেটা দেখে যে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। ওর প্রচন্ড রাগ হয়। এরপর তো ও চ্যাংকে এসে জিজ্ঞেস করে, তুমি এরকমটা আমার সাথে কেন করলে, আমাকে সত্যি করে বলো তুমি আমার পিঠ কি করছো। চ্যাং তখন সব সত্যি কথাই বলে দেয় সে কেন এরকমটা করেছে। এই বিডিং প্রজেক্টটি ফ্যাং পেয়ে গিয়েছে। এই প্রজেক্ট পাওয়ার পরও তো ওর কোম্পানিরই লস হবে, কারণ ওখানে ও একটা শপিং মল তৈরি করতে চায়। কিন্তু ফ্যাং তো এটা জানেই না প্রজেক্টের সামনে যে জায়গাটা আছে সেটা অন্য একটা ফরেন কোম্পানির। তারা ওখানে খুব বড় একটা শপিং মল তৈরি করবে। আমার অ্যাব্রোডে থাকা এক ফ্রেন্ডের থেকে আমি সব ইনফরমেশন পেয়েছিলাম, ও যদি শপিং মল বানিয়েও ফেলে তাও ফরেন কোম্পানির সামনে ওর এই শপিং মল টিকে থাকবে না। কিন্তু তাও তোমাকে না জানিয়ে এসব করাটা আমার একদমই ঠিক হয়নি।
আমার নিজেরই গিল্টি ফিল হচ্ছে, আমি আমার স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করেছি। যেগুলো শুনে তো জিয়ার রাগ একটু ঠান্ডা হয় আর বলে, আমি চাই না এরপর থেকে তুমি আমার কাছ থেকে কোনো কিছুই লুকিয়ে রাখো। যদি এরপর এরকম কিছু হয় তাহলে তুমি আমাকে আগে থেকেই জানিয়ে দেবে, আমাকে সত্যি কথা বলবে। চ্যাংও তখন প্রমিস করে জিয়াকে সব কিছু বলবে, ওর থেকে কোনো সিক্রেট রাখবে না। জিয়া তো এই প্রজেক্টের কথা ওর বাবা আর ভাইকেও জানায়। পরের সিনে আমরা দেখি ওর ভাই তো ফ্যাং এর সাথে দেখা করতে আসে, আর এখানে আমরা জানতে পারি জিয়ার ভাই আর ফ্যাং তো একসাথেই কাজ করে। এই প্রজেক্টের কথা তো জিয়ার ভাই ফ্যাংকে জানিয়ে দেয়, যেগুলো জানার পর তো ফ্যাং প্রচন্ড রেগে যায়। পরদিন চ্যাং যখন ফ্যাং এর কাছে সে লকেটটা আনতে যায়, ফ্যাং তখন বলে, তুমি যে লকেটের জন্য আমার কাছে এসেছো সে লকেট তো আমার কাছেই নেই, আমার বাবার কাছে, তাই তুমি বাবার কাছ থেকে নিয়ে যেও। যেটা শুনে চ্যাং প্রচন্ড রেগে যায়, কিন্তু তখন আমরা দেখি ফ্যাং ওর গুন্ডাদের দিয়ে চ্যাংকে ভীষণ মার খাওয়ায় আর রেগে বলে, আমার ব্রিডিং প্রজেক্টে লস হয়েছে শুধু তোর জন্যই। তখনই ওখানে জিয়া চলে আসে, যেটা দেখে ফ্যাং আরো খুশি হয়ে যায় আর ওর গুন্ডাদের বলে জিয়ার উপরও অ্যাটাক করতে। গুন্ডারা যখন জিয়ার উপর অ্যাটাক করতেই নেয়, চ্যাং ওর সামনে চলে আসে। ও যেভাবেই হোক জিয়াকে বাঁচাতে চাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে ওখানে পুলিশ চলে আসে, যার কারণে গুন্ডারা ওখান থেকে পালিয়ে যায়। রাতে জিয়া চ্যাংকে মেডিসিন দিচ্ছিল। আমার জন্য তুমি আজকে কত মার খেলে, এর বদলা তো আমরা ফ্যাং এর কাছ থেকে নিয়েই ছাড়বো। এভাবে কথা বলতে বলতে ওরা দুজন তো খুব কাছাকাছি চলে আসে, আর এতে করে খুব রোমান্টিক একটা এনভায়রনমেন্টও ক্রিয়েট হয়ে যায়। পরদিন সকালে যখন ওদের দুজনের ঘুম ভাঙে, ওরা দুজন দুজনকে একই বিছানা দেখে প্রচন্ড শকড হয়ে যায়। দুজনই চিৎকার করতে থাকে। তখন জিয়া বলে, আরে আমরা এরকম রিয়াকশন কেন দিচ্ছি, আমরা তো অলরেডি ম্যারিড, তাহলে এগুলো তো খুবই নর্মাল ব্যাপার তাই না? যেগুলো শুনে চ্যাং তো আরো বেশি লজ্জা পেয়ে যায়। চ্যাং বলে, আচ্ছা আমি ব্রেকফাস্ট রেডি করতে যাচ্ছি। জিয়া বলে, না, এখন থেকে আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানাবো। এরপর তো ও ওদের জন্য ব্রেকফাস্ট রেডি করে, কিন্তু ওরা কেউই খাবার মুখেও দিতে পারছিল না। এরপর ওরা প্ল্যান করে কিভাবে ওরা ফ্যাংয়ের থেকে বদলা নেবে। ওরা তো ফ্যাং এর পিছু নেয়। তখন দেখতে পায় ফ্যাং একটা রেস্টুরেন্ট এসেছে। রেস্টুরেন্টের বাইরে ওরা ফ্যাং এর জন্য ওয়েট করছিল। ওরা দেখতে পায় ফ্যাং ওখানে কারোর সাথে কথা বলছে। কিছুক্ষণ পরই ফ্যাং রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে, আর পেছন থেকে চ্যাং আর জিয়া মিলে ওর উপর অ্যাটাক করে, ইচ্ছে মতো মারে। কিন্তু তখন দেখতে পায়, আরে এটা তো ফ্যাং না, বরং শিয়াও ছিল। শিয়া তখন প্রচন্ড রেগে যায়, তোমরা আমাকে কেন মারছো? জিয়া একটু রেগে বলে, তুমি এখানে কেন এসেছো? শিয়া বলে, আশ্চর্য, রেস্টুরেন্টে মানুষ কেন আসে? পরদিন তো জিয়া চ্যাংকে নিয়ে কোম্পানির একটা মিটিং আসে, যেখানে আমরা ফ্যাং আর ওর বাবাকেও দেখতে পাই। জিয়া তখন অফার করে ওরা একসাথে কোলাবোরেশন করবে, ওই শপিং মলটাকে ওরা ভালোভাবে রেডি করবে যদি চ্যাংকে ওদের কোম্পানিতে জয়েন হতে দেয়। তাছাড়া এই প্রজেক্টের লিডার চ্যাংকেই বানাতে হবে, যেটাতে চ্যাং এর বাবাও রাজি হয়ে যায়। এছাড়া ওনার কাছে আর কোনো উপায় নেই, জিয়ার কোম্পানির সাহায্য ছাড়া ওরা এত বড় প্রজেক্ট সামলাতেও পারবে না, যার কারণে চ্যাংকে তাদের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দেয়। যেটাতে তো ফ্যাং অনেক বেশি রেগে যায় আর কাউকে টেক্সট করে বলে, এবার সময় এসে গিয়েছে চ্যাংকে সে সিক্রেটটা বলার, যেটা এতদিন ধরে আমরা সিক্রেট রেখেছিলাম। আর এই সিক্রেট যদি সামনে বের হয়, জিয়া আর চ্যাং এর সম্পর্কটা অনেক খারাপ হয়ে যাবে। পরে সিনে জিয়া আর চ্যাং যখন বাসা ফিরে আসে, ওরা তো ওদের কন্ট্রাক্ট পেপারটাই ছিঁড়ে ফেলে, কারণ ওরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে। ওরা এই সম্পর্কটাকে কোনো কন্ট্রাক্টের মধ্যে রাখতে চায় না। রাতে চ্যাং যখন ঘুমোচ্ছিল, ও তখন আবারও ওর মায়ের অ্যাক্সিডেন্টের স্বপ্নটি দেখতে পায়। সাথে সাথে ওর ঘুম ভেঙে যায়। জিয়া তখন ওকে সামলায়, কি হয়েছে তোমার, তুমি প্রতিদিন রাতে এরকম কেন করো? চ্যাং তখন ওকে সবকিছু বলে ওর মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে, যেগুলো শুনে জিয়ার তো চ্যাং এর জন্য অনেক বেশি খারাপ লাগে। পরদিন আমরা দেখি ফ্যাং জিয়াকে একটা কন্ট্রাক্ট পেপার দেয়, আর যে কন্ট্রাক্ট অনুযায়ী জিয়াকে অনেক টাকার ইনভেস্টমেন্ট করতে হবে। যদি তুমি সাইন না করো তাহলে কোনোভাবে চ্যাংকে আমাদের কোম্পানিতে জয়েন হতে দেওয়া হবে না। জিয়াও কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়, কারণ ও নিজেও চাচ্ছিল চ্যাং যাতে ওর মায়ের কোম্পানিটি ফিরে পাক। পরের সিনে আমরা দেখি চ্যাং ওর বাবার কাছে যায় ওর মায়ের লকেটটা ফিরিয়ে আনতে। এরপর আমরা দেখি ফ্যাং চ্যাংকে দেখা করার জন্য ডাকে আর বলে, তোমার মায়ের অ্যাক্সিডেন্টের পেছনে তো জিয়ার পরিবারেরই হাত রয়েছে। চ্যাং ফ্যাং এর কোনো কথাই বিশ্বাস করে না। ফ্যাং তখন 5 বছর আগে একটা রেকর্ডিং শোনায়। আসলে অ্যাক্সিডেন্টের দিন তো চ্যাং এর মায়ের গাড়ির সামনে জিয়াদের গাড়ি চলে এসেছিল। গাড়িটা থেকে বাঁচার জন্যই চ্যাং এর মা এমন ভাবে গাড়ি চালায় আর গাড়িটা একটা গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে। মূলত ওই গাড়িটি সামনে আসার ফলেই এই অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের পরও তো তোমার মা বেঁচে ছিল, কিন্তু ওই গাড়ি থেকে কেউই নেমে চেক করতে আসেনি, তোমাদের হেল্প করতে আসেনি। যাদের জন্য তোমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তারা তোমাদের সাহায্যও করেনি। কিন্তু চ্যাং তো ওরে কোনো কথাই বিশ্বাস করছে না। ফ্যাং বলে, আসলে এসব তো আমি জিয়ার ভাইয়ের থেকেই জানতে পেরেছিলাম। একদিন ও অনেক বেশি ড্রাঙ্ক ছিল আর ও নিজের মুখেই আমার কাছে সবকিছুই স্বীকার করেছে। চ্যাংয়ের তো এগুলো বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছিল। ফ্যাং বলে, তুমি আমার কথা বিশ্বাস করো আর নাই করো, কিন্তু এটাই সত্যি। ওর নিজে ইমোশনাল হওয়ার অভিনয় শুরু করে। তোমার মায়ের মৃত্যুতে আমরাও অনেক বেশি কষ্ট পেয়েছিলাম। আমি তো এখনো সে ট্রমা থেকে বের হতে পারছি না। যেগুলো শুনে তো চ্যাংয়ের বারবার ওর মায়ের অ্যাক্সিডেন্টের কথাই মনে পড়ছিল। ও কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছিল না। এরপরও যখন জিয়ার সাথে ওর কোম্পানিতে আসে, জিয়ার ওর পরিবারকে একসাথে এত হাসতে খেলতে দেখে
ওর আরো বেশি ওর মায়ের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়। তখন তো ওর জিয়ার ফ্যামিলির উপর ওর খুব রাগ হয়। ও বাসায় ফিরে ওর জিনিসপত্র সব প্যাক করতে থাকে। যেগুলো দেখছি একটু অবাক হয়, ওকে বারবার জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, সারাদিন কোথায় ছিলে, আর হঠাৎ করে বাসায় এসে সবকিছু প্যাক কেন করছো। চ্যাং তো ওর কোনো কথারই উত্তর দেয় না। ওখান থেকে চলে যেতেই নেয়। জিয়া ওকে থামানোর চেষ্টা করে আর বারবার জিজ্ঞেস করে তুমি এখান থেকে কেন চলে যাচ্ছ। চ্যাং তখন রেগে বলে 5 বছর আগে আমার মায়ের গাড়ির সামনে তোমার বাবার গাড়ি চলে এসেছিল। তোমাদের গাড়িটিকে বাঁচানোর জন্য আমার মায়ের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টের ফলে তো আমার মা খুব বাজেভাবেই আহত হয়েছিল, কিন্তু তোমরা চাইলেই আমার মাকে বাঁচাতে পারতে, কিন্তু তোমরা ওখান থেকে পালিয়ে গিয়েছ। আমার মাকে কোনো সাহায্যই করনি। ঠিক সময় যদি আমার মাকে হসপিটালে নেওয়া যেত তাহলে তো আমার মা আজ আমার সাথে থাকতো। জিয়া বলে এগুলো কি বলছো তুমি, আমি তো কিছুই জানি না। চ্যাং তখন ওকে ওই ভয়েস রেকর্ডিং শোনায়। জিয়া বলে আমি তখন অনেক বেশি অসুস্থ ছিলাম, তাই আমার কিছুই মনে পড়ছে না, কিন্তু আমার নিজের উপর বিশ্বাস আছে আমি নিজের সেন্সে থাকলে অবশ্যই সাহায্য করতাম। কিন্তু চ্যাং তোর উপর প্রচন্ড রেগেছিল, নিজের জিনিসপত্র নিয়ে ওর বাসা থেকে চলে যায়। এরপর থেকে জিয়া বারবার ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ও চ্যাং এর সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। এরপর ও শিয়াওয়ের থেকে হেল্প চায়। চ্যাং এখন কোথায় আছে ও লোকেশন বের করতে চায়। এরপর তো ও লোকেশনও পেয়ে যায়। ওরা দুজন মিলে চ্যাং এর জন্য একটা সারপ্রাইজ রেডি করে, কিন্তু এখানে আসার পর জিয়া নিজেই সারপ্রাইজ হয়ে যায়, কারণ চ্যাং এখানে জিয়াকে ডিভোর্সের কথা বলে। সেটা শুনে তো ও প্রচন্ড শকড হয়ে যায়। চ্যাং বলে আমি যখনই তোমাকে দেখি তখনই আমার মায়ের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়, আমাদের জন্য এটাই ভালো হয় আমরা একে অপরের থেকে দূরে থাকি। এটা বলেই চ্যাং ওখান থেকে চলে যায়। জিয়া তো অনেক বেশি ভেঙে পড়ে, ও চ্যাংকে অনেক বেশি ভালোবাসতো, ও চ্যাংকে ছাড়া কিভাবে থাকবে। কিছুদিন পরের সিন দেখি চ্যাং আর জিয়া তো দুজনেই ডিভোর্স নিয়ে নেয়। ফ্যাংও এ ব্যাপারে জানতে পারে। ফ্যাং আর জিয়ার ভাই ওদের ডিভোর্স নিয়ে কথা বলছিল, আর এখানে আমরা জানতে পারি ওই অডিও রেকর্ডিংটা আসলে এডিট করা ছিল, যেটা ফ্যাং আর ওর ভাই মিলেই তৈরি করেছে, যাতে করে জিয়া আর চ্যাং আলাদা হয়ে যায় আর জিয়ার জায়গায় জিয়ার ভাই কোম্পানির সিও হতে পারে। ডিভোর্সের পর থেকে জিয়া তো ঠিক মতো কোনো কাজই করতে পারছিল না। ও খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, রোজ রাতে বাড়ি ফিরে ড্রিঙ্ক করে। ওর অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আর ওই সময়ই চ্যাং ওকে সাহায্য করত। প্রতিদিন রাতে যখন ও ড্রিঙ্ক করে পড়ে থাকতো তখন চ্যাংই ওর সাহায্য করে, ওর খুব কেয়ার করে, কিন্তু সকাল হওয়ার আগেই ও চলে যেত। আজকে তো জিয়া অনেক ড্রাঙ্ক ছিল। চ্যাং ওর সাহায্য করতে আসে। জিয়া তখন জিজ্ঞেস করে তুমি কি তোমার মা মারা যাওয়ার জন্য আমাকেই দোষী ভাবো। চ্যাং তো এর কোনো উত্তর দিতে পারছিল না। জিয়া তখন ওকে জিজ্ঞেস করে তুমি কি কোনোদিনের জন্য আমাকে একটু হলেও ভালোবেসেছিলে। চ্যাং তখন ওর দিকে তাকিয়ে ওকে সরি বলে আর ওখান থেকে চলে যায়। চ্যাং চলে যাওয়ার পর আমরা দেখি এখানে শিয়াও আসে। আসলে শিয়াওই চ্যাংকে জিয়ার কথা বলেছে। এরপর তো ও নিজেই জিয়াকে বাসায় নিয়ে আসে। এরপর থেকে জিয়া নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে, ও সবকিছু আবারও নতুন করে শুরু করতে চায়। এদিকে আমরা জিয়ার অ্যাসিস্ট্যান্টকে দেখি, যে এখন চ্যাং এর অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করছিল। এদিকে একদিন হঠাৎ করে জিয়ার কোম্পানিতে বড় একটা প্রবলেম ক্রিয়েট হয়। ওদের একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং হঠাৎ করেই ধসে পড়ে, আর বিল্ডিং এর প্রজেক্টে জিয়ার ভাইও ইনভলভ ছিল। কিন্তু ভাগ্য ভালো এই অ্যাক্সিডেন্টে ওখানে কোনো ওয়ার্কার মারা যায়নি, কিন্তু বিল্ডিং ধসে পড়ে যাওয়ায় ওদের কোম্পানির শেয়ার ভ্যালু অনেকটাই কমে গিয়েছিল, যেটাতে জিয়ার ভাই অনেক বেশি ভয় পেয়ে যায়। ও তো অনেক ইলিগাল কাজের সাথে জড়িত ছিল, এগুলো যদি বের হয়ে যায় তাহলে তো ওর জেলও হতে পারে। ও তো হেল্পের জন্য ফ্যাং এর কাছে আসে। ফ্যাং এবার ডিরেক্ট বলে দেয় আমি তোমাকে সাহায্য করব না। তখন তো ফ্যাং এর ভাই চ্যাং এর সাথে দেখা করতে আসে আর বলে প্লিজ আমাকে সাহায্য করো। চ্যাং ডিরেক্ট না করে দেয় আমি তোমাদের চু ফ্যামিলির কারোই সাহায্য করতে চাই না, তোমরা আমার সাথে যা করেছো তা আমি কখনোই ভুলবো না। তখন ওর ভাই তো বলে দেয় 5 বছর আগে ইনসিডেন্টের কথা তুমি শুনেছো, ওগুলো সবই মিথ্যে। আসলে ওই অ্যাক্সিডেন্টের দিন আমার ফ্যামিলি তোমাদেরকে বাঁচাতে গিয়েছিল, কিন্তু তখনই আমরা ওখানে অনেক গুন্ডা আসতে দেখি। এর ফলে তো আমরা ভয় পেয়ে আবারও নিজের গাড়ি নিয়ে ওখান থেকে ব্যাক করি। আসলে ওই অডিওটা এডিট ছিল, যাতে করে তুমি আর জিয়া আলাদা হয়ে যাও। যেটা শুনে তো চ্যাং অনেক বেশি রেগে যায়। আসলে আমরা তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, যার কারণে ওখান থেকে পালিয়ে এসেছি। আর ওই গাড়িতে জিয়াও অসুস্থ ছিল, ওর কোনো কিছুই মনে নেই। কিন্তু আমি ওখান থেকে যাওয়ার পর পুলিশ আর অ্যাম্বুলেন্সে কল করেছিলাম, যেগুলো জানার পর তো চ্যাং ছুটে জিয়ার কাছে আসে। ওকে কিছু না বলে ডিরেক্ট জড়িয়ে ধরে। আসলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি প্রমিস করছি এরপর থেকে আমি আর কখনোই তোমাকে ছেড়ে যাব না, আমি তোমার সব কথা বিশ্বাস করব। জিয়া তো ওকে এভাবে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আমি তোমাকে অনেক বেশি মিস করছিলাম, প্লিজ আমাকে ছেড়ে আর কোথাও যেও না, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। দুজনের মধ্যে সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যায়, আর অবশেষে ওদের ভালোবাসাটাও পূর্ণতা পায়। এরপর তো চ্যাং জিয়ার সাথে মিলে ওর বাবা আর ফ্যাং এর বিরুদ্ধে অনেক প্রমাণ নিয়ে আসে, ওরা কিভাবে চ্যাং এর মায়ের কোম্পানিটি হাতিয়ে নিয়েছিল আর ওরা কি কি ফ্রড কাজ করেছে এর সব প্রমাণ ওরা তুলে ধরে। ওরা অলরেডি পুলিশে কমপ্লেন করে দিয়েছে। যেগুলো জানতে পেরে ফ্যাং ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই ওখানে পুলিশ চলে আসে আর ওদেরকে অ্যারেস্ট করে নেয়।
আর এভাবে অবশেষে চ্যাং ওর মায়ের কোম্পানিটি ফিরে পায়, যেটা জিয়ার হেল্প ছাড়া কখনোই সম্ভব ছিল না। জিয়ার কোম্পানি তখন অনেক বেশি লসে চলছিল, কারণ ওর শেয়ার ভ্যালু খুব কমে গিয়েছে। চ্যাং তখন জিয়ার কোম্পানি সামলাতে ওকে সাহায্য করে, আর এরপর তো জিয়ার কোম্পানির অবস্থা আবারও নর্মাল হয়ে যায়। আর এভাবে ওরা দুজন একসাথে হ্যাপিলি লাইফ লিড করতে থাকে। আর এই সুন্দর এন্ডিং এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। সবাই ভালো থেকো, বাই।